নমস্কার। গল্পের তরীতে আপনাকে স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প মফস্বল বার্তা। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে শুরু করছি আজকের গল্প মফস্বল বার্তা। রাত্রিরে শুতে এসে ঘরের ভেজানো দরজাটায় হাত দিয়ে চমকে উঠল নীলা। দরজাটা এখন আর শুধু ভেজানো নেই, ভিতর থেকে ছিটকিনি বন্ধ। চমকে উঠেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে নীলার। কে কে? বাড়িতে কেউ নেই। ভিতর থেকে ঘর বন্ধ করল কে? কোন দুর্বৃত্ত কি মতলবে নীলার নিভৃত নির্জন শয়ন মন্দিরে ঢুকে পড়ে খিল লাগিয়ে বসে আছে? চিন্তা বাতাসের চেয়ে দ্রুতগামী, সন্দেহ নেই তাতে। নিমেষে মনের মধ্যে সহস্র চিন্তার ঝড় বয়। সন্ধানী চোর, নিশ্চয়ই সন্ধানী চোর। জানে আজ রাত্রে নীলা বাড়িতে একা, তাই নীলার কোনো অসতর্ক মুহূর্তে টুক করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এবং একেবারে আশ্রয় নিয়েছে শোবার ঘরে। অবশ্যই শোবার ঘর ছাড়া আর ঘর কই? নীলা এতক্ষণ যেখানে ছিল, যাকে রান্নাঘর বলা হয়, সে তো ঘর নয়, বারান্দার কোণ মাত্র। কিন্তু এখন নীলা কি করবে? এত কথা অবশ্যই এক লহমাতেই ভাবা হয়ে গেল। ভাবল, চেঁচামেচি করা ঠিক নয়, তার চাইতে বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়ে ভাবলে কি হবে। ততক্ষণে অভ্যাসগত প্রেরণা কণ্ঠের পথ ঠেলে পাঠিয়ে দিয়েছে একটা আর্ত প্রশ্ন। কে কে ঘরের মধ্যে? স্বর আর্ত কিন্তু অস্ফুট। ঘরের মধ্যে অবস্থিত লোকটা কি দরজায় কান পেতে দাঁড়িয়েছিল? তাই এমন অস্ফুট প্রশ্নটাও কানে পৌঁছল তার। সঙ্গে সঙ্গে ভিতর থেকে ততোধিক মৃদু কণ্ঠে উচ্চারিত হয়, আমি আমি নীলা, আমি 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 কে? কার কণ্ঠ হতে ধ্বনিত হলো এই আমি? নীলা কি জেগে আছে, না শয়তান লোকটা নীলার বিভ্রান্তি ঘটাতে এই এক সর্বনেশে ফাঁদ পেতেছে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। কিন্তু তবু নীলা ছুটে চলে যেতে পারল না কেন? ওর পা দুটো কি কেউ পেরেক দিয়ে পুঁতে রেখেছে ওই বন্ধ দরজার সামনে? দরজাটা খুলে গেল নিঃশব্দে, হাওয়ার সনসনানির মতো শব্দ। দোহাই নীলা, চেঁচিয়ে উঠো না, ভেঙে দিও না আমার জীবনের স্বপ্ন। বোধ করি নিজের অজ্ঞাত সারেই ঘরের মধ্যে পা ফেলল নীলা। নিজের অজ্ঞাত সারেই দরজাটা ফের ভেজিয়ে দিল। বাড়িতে কেউ নেই, বাহিরের দরজা বন্ধ। তবু এই সাবধানতা কেন কে জানে? তা সাবধানতা মানুষ সহজে ছাড়ে না। নইলে দরজাটা ভেজিয়ে দিয়েও দুটো পাল্লার মাঝখানে 4টে আঙুল আটকানো থাকলো কেন নীলার? এ ভঙ্গি দরকার হলে চট করে খুলে বেরিয়ে পড়বার। লোকটা আর একবার মিনতি করে, সব কথার আগে মিনতি করছি নীলা, ভুল বুঝে চেঁচামেচি করো না। অনেক দুঃখের সমুদ্র পার হয়ে তোমার কাছে এসে পৌঁছেছি। আলো জ্বালবো আমি? নিঃসংশয় হতে চাও? মৃদু একটু হাসির শব্দ মিলিয়ে গেল অন্ধকারে। লাইট জেলো না, দেওয়ালেরও চোখ আছে, আলো আমি জ্বালছি। ফস করে জ্বলে উঠল একটা দেশলাই কাঠি, তার থেকে জ্বলল একটা মোমবাতি। আর 11 বছর পরে নীলা প্রথম প্রশ্ন করল, কুশল প্রশ্ন নয়,
দীর্ঘ বিরহকালের কোনো দুরবস্থার প্রশ্ন নয়। প্রশ্ন করল, বাতি সঙ্গী করে নিয়ে এসেছ? হয়তো এটাই স্বাভাবিক। ভিতরে যখন অজস্র কথা ঝড় বইতে থাকে, তখনই সবথেকে মূল্যহীন কথা মুখে আসে। নীলার আর নিজের মাঝখানে বাতিটা উঁচু করে তুলে ধরল লোকটা। বিষণ্ণ হাসি হেসে বলল, চিনতে পারছো নাকি স্মৃতি থেকে মুছে ফেলেছ? বিস্ফারিত দুটো চোখ মেলে তাকিয়ে থাকল নীলা বাতির আলো পড়া বিষণ্ণ সেই মুখটার দিকে। মাথা থেকে খসে পড়ল ওর নরুন পাড় ধুতির বেষ্টনীটুকু। মাটিতে লুটিয়ে পড়ল তার প্রান্তভাগ। সাদা লং ক্লথের ব্লাউজ পরা বুকটা কাঁপতে থাকলো থরথর করে। থরথর করে উঠল সর্বাঙ্গ। 1 মিনিট 1.5 মিনিট সহসা ঝাঁপিয়ে পড়ল নীলা তার বুকের উপর। তুমি তুমি সত্যি ফিরে এলে? বাতিটা ছিটকে গড়িয়ে পড়ল মাটিতে। অন্ধকার, ক্ষতি কি? দুটি নরনারী যেন পরশের মধ্যে পরস্পরকে ফিরে পেতে চায়, যেন পরীক্ষা করতে চায় এই মুহূর্তের নিকট সান্নিধ্যে দীর্ঘ 11 বছরের ব্যবধান লুপ্ত করে ফেলা যায় কিনা। কি ভাবছো আমাকে, প্রেতাত্মা? আহ, কি বলছো? দোহাই তোমার, একটি বার আলো জ্বালতে দাও আমায়, শুধু একটি বার। বিশ্বাস করতে দাও তুমি সত্যি এসেছো। সে ইচ্ছে তো আমারও করছে নীলা, কিন্তু বড় ভয়, বড় ভয়। জানলাগুলো ভালো করে বন্ধ করে দাও তবে। এতটুকু ফুটো থাকে না যেন, এক বিন্দু আলোর রেখা বাহিরে যায় না যেন। বন্ধ জানালাগুলো একবার টেনে টেনে দেখে সুইচের শব্দ না করে আলো জ্বালায় নীলা। আর আরও একবার আপাদমস্তক খুঁটিয়ে দেখতে থাকে কতটা পরিবর্তন হয়েছে বিশ্বজিতের। খাটের উপর এসে বসে বিশ্বজিৎ। অকারণে একবার বিছানার শুভ্র চাদরটার উপর হাত বুলিয়ে নিয়ে বিহ্বলভাবে প্রশ্ন করে, এখানে শো বুঝি? এও এক অর্থহীন প্রশ্ন। নীলা খাটের পাশটা চেপে দাঁড়িয়ে আছে। স্থলিত আঁচলটা তুলে জড়ো করে নিয়েছে বুকের উপর। কালো চুলের অরণ্যের মধ্যে পদচিহ্ন রেখার মতো সরু সিঁথিটা বিছানার চাদরখানার মতোই শুভ্র। মৃদু হাসি রেখা দেয় ওর মুখে। বলে, তা শুই। 11 বছর কাল বিছানা ত্যাগ দিয়ে মাটিতে শুয়ে কাটিয়েছি। এ কথা বললে হয়তো ভালো শোনাতো, কিন্তু সত্যি কথা হতো না। জানো তো, চিরদিন আমি সব কষ্ট সইতে পারি, পারি না খারাপ বিছানায় শুতে। খোকু আর তুমি শো? মুহূর্তে মুখে রেখা কঠিন হয়ে ওঠে নীলার। রুড়ো কণ্ঠে বলে, তাছাড়া আর কি শুনতে চাও? থতমত খেয়ে যায় বিশ্বজিৎ। তাড়াতাড়ি বলে, আমি কিছু ভেবে বলিনি নীলা, কিছু ভেবে বলিনি। শুধু কথা খুঁজে পাচ্ছি না বলে যা হোক কিছু বলে ফেলেছি। কঠিন রেখা কোমল হয়ে আসে। কাছে বসে পড়ে নীলা রুদ্ধ কণ্ঠে বলে, কথার সমুদ্র ভিতরে নিয়ে কথা খুঁজে পাচ্ছ না? তাই বটে। আমিও তো এখনো জিজ্ঞেস করিনি এতদিন কোথায় ছিলে, কেমন ছিলে, আর কেমন করে এলে। তারপর উথলে ওঠে পূর্ণিমার জোয়ার। কথা আর কথা, অর্থহীন, অন্তহীন, খেইহীন কথা। খুকু তোমার ছবিতে রোজ নমস্কার করে জানো, স্কুলে যাবার সময় আর ঘুম থেকে উঠে। ছবিতে মালা পরাই তোমার জন্মদিনে। আর আর কি, আর কি বলতে গিয়ে থামলে নীলা। জন্মদিনে আর মৃত্যুদিনে বুঝি? বুঝতে পেরেছি, তোমার শ্বাস দেখেই বুঝতে পেরেছি। বেচারা খুকুকে পিতৃহীন করে রেখে দিয়েছ। বালিশের উপর লুটিয়ে পড়ে
নীলা কম্পিত স্বরে বলে, তাছাড়া আর কি উপায় ছিল? বলো, আর কি উপায় ছিল তোমাকে তার কাছে বাঁচিয়ে রাখবার? কি জবাব দিতাম আমি তার কাছে যদি শাড়ি চুড়ি পরে ঘুরে বেড়াতাম? আর ঠিকই করেছ নীলা। বিশ্বজিৎ সস্নেহে ওর মাথায় একটা হাত রেখে বলে, ঠিকই করেছ। আমার মৃত্যু দিয়ে তুমি ওর কাছে আমাকে বাঁচিয়ে রেখেছ। প্রকৃত ঘটনা জানলে, আর যাই হোক, বাপের ছবিতে ফুলের মালা পরাবার বাসনা খুকুর জাগত না। কিন্তু এখন কি করবে? এখন? নীলা বিহ্বলভাবে বলে, তুমি কি ওকে দেখা দেবে? দেখা দেব? দেখা দেব কিনা জিজ্ঞেস করছো? অনুচ্চ একটু হেসে উঠে বিশ্বজিৎ বলে, ঠিক করেছি, এবার তোমাদের কাছেই থেকে যাব। আর এমন করে পালিয়ে বেড়াতে পারছি না। তোমাদের কাছে তাই এসে পড়লাম। স্বাস্থ্যটা একেবারে ভেঙে গেছে। নীলা ম্লান দৃষ্টিতে একবার ওর সর্বাঙ্গে চোখ বুলিয়ে নিয়ে বলে, সে অপরাধ স্বাস্থ্যের নয়। কিছু মনে করো না, একটা কথা বলছি। ওয়ারেন্ট কি তুলে নিয়েছে? তুলে? এ জীবনে নয়, জীবনের শেষ পর্যন্ত তাড়া করে বেড়াবে। তবে? তা জানি না। ঠিক করেছি, যা থাকে কপালে। পরিচয়টা ঠিক করে ফেলো। স্বামীর বন্ধু না দুঃসম্পর্কের ভাই? যা হোক, কলকাতা থেকে এত দূরে এই ছোট্ট মফস্বল শহরটুকুতে কে আমাকে চিনে রেখেছে? চিনে রাখবে? নীলা ম্লান হাসি হেসে বলে, ছোট্ট একটু মফস্বল শহর বলেই তো ভাবনা। সবাই যে সবাইয়ের তত্ত্ব তল্লাশ করে। বিধবা স্কুল মাস্টারনির একক ঘরে স্বামীর বন্ধুকে অথবা দুঃসম্পর্কের ভাইকে বাস করতে দেখলে কে উদাসীন থাকবে? ওই ছুতো করে তাড়িয়ে দিতে চাইছ? খুনি আসামির সঙ্গে ঘর করবার সাহস হচ্ছে না? তা তো বলবেই এখন। নীলা একটা নিঃশ্বাস ফেলে। আচ্ছা নীলা, খুব সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলবো, আর তুমি যা জিজ্ঞেস করবে জানি। তাহলে বলো, বলো, জীবনে একদিনও কি তুমি আমাকে খুনি বলে ঘৃণা করনি? না। কিন্তু কেন করনি? জানি, তুমি খুন করলেও অন্যায় করনি। নীলা, শুধু এই জন্যে, শুধু এই জন্যেই এই ঘৃণিত পলাতক জীবনের, ছদ্ম জীবনের বোঝা বহন করে চলেছি মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু আর পাচ্ছি না পালিয়ে বেড়াতে। জীবনকে আমি আবার ফিরে পেতে চাই নীলা। যে জীবন ফুল স্পিডে চলতে চলতে হঠাৎ পাথর চাপা পড়ে থেমে গিয়েছে, তাকে পাথর করে আবার উদ্ধার করে বাঁচতে চাই। ফিরে পেতে চাই আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার। নীলা অস্ফুট কণ্ঠে বলে, কিন্তু পুলিশ? সে ভয়কে আমি জয় করেছি নীলা। অনেক দূরে পাহাড়ের কোলঘেঁষা এক দেশে বেঁচে উঠেছি আমি। সেখানে নিয়ে যাব তোমাদের। আমাদের নিয়ে যাবে? হ্যাঁ। অবাক হচ্ছ কেন? এখানে থাকলে তো ভয় নিয়ে বাস। পুলিশের ভয়, লোকনিন্দার ভয়, অনাহারের ভয়। সেখানে নির্ভয়ে তুমি, আমি আর খুকু নতুন করে বাঁচব। কিন্তু খুকু আমায় চিনতে পারবে তো? তার কাছে তো আমাকে মরিয়ে রেখেছ। নীলা মৃদু হেসে বলে, বললেই তো নতুন করে বাঁচবে। রাত শেষ হয়ে আসে। নীলা বলে, খুকুটার যে বাড়ি নেই, এ ভগবানের আশীর্বাদ। নইলে নেই সে খবর জেনেই এসেছি নীলা। ও তাই বুঝি? নীলা হেসে ওঠে, একেবারে পাকা চোর। হাসির হাওয়া পালে এসে লেগেছে।
তবু নিশ্চিন্ত কই। সব কথা, সব হাসির অন্তরালে ঢেউ উঠেছে অস্বস্তির, দুর্ভাবনার। এ রাত যদি কোনোদিন শেষ না হতো। অনন্তকাল ধরে চলে যেতে পারে না এই রাত্রি। অনন্তকালের গায়ে স্থির হয়ে থাকতে পারে না এই রুদ্ধ দ্বার, নির্জন ঘর। কিন্তু তা হয় না, তা হবার নয়। রাত্রি এক সময় শেষ হয়, খুলতে হয় রুদ্ধ কপাট। ওমা, মা, তুমি গেলে না, কি মজা যে হলো। হৈ হৈ করতে করতে বাড়ি ঢোকে খুকু। শাড়ির আঁচল স্থলিত, আলগা করে বাঁধা বেনি উস্কো খুস্কো বিপর্যস্ত, মুখে ক্লান্তি আর স্ফূর্তির অপূর্ব সমন্বয়। 13-14 বছরের মেয়ে, তবু ছুটে এসে গলা জড়িয়ে ধরে উৎফুল্ল স্বরে বলে, জানো মা, মন্টির বরের আমি নাকি শাশুড়ি হলাম। বাসর ঘরে কত গান হলো। আমায় বলছিল গান গাইতে, আমি যেন কত গান গাইতে জানি। আপন খুশিতে উচ্ছল খুকু। মায়ের ভাবান্তর তার নজরে পড়ে না। তার 12-13 বছরের নিস্তরঙ্গ জীবনে এই বিবাহ উৎসবের বৈচিত্র্য তুলেছে এক নতুন তরঙ্গ। পাড়ার সূত্রে মাসিমা, তার নাতনির বিয়েতে নেমন্তন্ন ছিল মাতা কন্যার। নীলা যায়নি। দুর্ভাগ্যের পরিচয়লিপি অঙ্গে এঁটে উৎসব গৃহে যেতে ইচ্ছে করে না তার। অনুরোধে পড়ে মেয়েকে পাঠিয়েছিল ঝিয়ের সঙ্গে। এবং খুকুর বেশি রাত্রে মাঠ পার হয়ে বাড়ি আসার চাইতে বরং বিবাহ বাড়িতে থেকে যাওয়াই সমীচীন ভেবে রাত্রে আসতে বারণ করেছিল। খুকুর জীবনে এ এক নতুন আস্বাদ। একে তো উৎসবের খাতিরে ফ্রক ছেড়ে পড়েছে মায়ের একখানা সিল্কের শাড়ি, যে শাড়ি সামলাতে অস্থির হয়ে গেলেও নিজেকে ভারী কি ভেবে ভারী ভালো লাগছিল। একদিনই যেন বালিকা থেকে কিশোরী হয়ে উঠেছে খুকু। এতগুলো কথা বলার পর মার ভাবান্তর খুকুর চোখে পড়ে। একটিও কথা বললেন না মা। খুকুর এত বড় বিজয় অভিযানের অন্তে মার এই নীরবতা কি অদ্ভুত, কি অস্বাভাবিক। ও, খুকু রাত্রে আসেনি বলে অভিমান হয়েছে বুঝি? মাকে একা থাকতে দেবে না এই ভেবেছিলেন বুঝি? আপন মনে প্রশ্নোত্তর, তবু অভিমানে চোখে জল এসে পড়ে। মা, রাগ করেছ? রাগ? রাগ করব কেন? তবে কথা বলছো না কেন? বলছি তো। ওই তো, ওই রকম করে বলছো, নিশ্চয়ই রাগ করেছ। সত্যি মা, তোমার একলা থাকতে খুব খারাপ লেগেছে না? নীলা এবার যেন আত্মস্থ হয়, নড়ে চড়ে স্থির হয়ে বলে, একা তো থাকিনি, একা থাকতে হয়নি। রাত্রে একজন এসেছিলেন। রাত্রে এসেছিলেন? কে এসেছিলেন মা? উৎসুক প্রশ্ন করে খুকো। লাবণ্য পিসি বুঝি? না। না? তবে কে মা? তুমি চেনো না, আমাদের খুব নিকটজন। ইস, খুব নিকটজন, আর আমি চিনি না? চালাকি করা হচ্ছে, নিশ্চয়ই লাবণ্য পিসি। খুকুর জ্ঞানে ওই একটি লোককেই কদাচ কখনো আসতে দেখেছে খুকু। নইলে রেল ভাড়া দিয়ে নীলাকে দেখতে আসবে। আত্মীয় স্বজনের কাছে নীলা এত দামি নয়। লাবণ্য পিসি সত্যি করে আত্মীয় নয়, তাই তিনিই নীলার ছিন্ন ভিন্ন ছত্রখান জীবনটাকে কুড়িয়ে তুলে নিয়ে অনেক চেষ্টায় কোনো রকমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তার প্রাণপণ চেষ্টাতেই মফস্বলের এক সেলাই স্কুলের এই সামান্য চাকরিটুকু নীলার। তার চেষ্টাতেই এই কোয়ার্টারটুকু। কখনো সখনো তিনি এসে 2-4 দিন থেকে যান। নীলা মাথা নেড়ে বলে, বললাম তো, লাবণ্যদি নয়। তাহলে বলো কে? বলবো পরে, তুমি আগে মুখ হাত ধো। উফ, একটা কথা বলতে অত ভূমিকা করছো কেন মা? যাচ্ছি আমি, দেখে আসছি।
শোবার ঘরের দিকে অগ্রসর হয় খুকু। আগন্তুককে অবশ্য মহিলা ছাড়ার কিছু ভাবতে পারে না সে। নীলা ওর শাড়ির কোণটা ধরে ফেলে, বলে, এক্ষুনি যেও না, আগে শোনো কে তিনি। খুকু হতাশভাবে বলে, না, তুমি আজ একেবারে রহস্য রোমাঞ্চ। ধপ করে বসে পড়ে সে আবার। নীলা যেন খেই পায় না। কোন দিক থেকে শুরু করবে কথাটা? এত সহসা কেমন করে বলবে জ্ঞান অবধি তুমি যাকে মৃত বলে জানো সেই ব্যক্তি সশরীরে এসে উপস্থিত হয়েছে? নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে তোমার মায়ের শয্যার একাংশে। তাছাড়া তাতে আশঙ্কা ঢের। তাই ইতস্তত করে বলে, শোনো, তুমি তাকে ছেলেবেলায় দেখেছ, কিন্তু এখন ঠিক বুঝতে পারবে না। তবে আপাতত শুনে রাখো, উনি আমাদের বড় বন্ধু। তোমার বাবাকে জানতেন উনি। বেটা ছেলে? অসতর্কে মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায় খুকুর। নীলের মুখটা লাল হয়ে যায়। ও শুধু মাথা নেড়ে স্বীকৃতি জানায়। খুকু নির্বাক। নাও, এখন মুখটুক ধো, উনি ঘুমোচ্ছেন, উঠলে প্রণাম করবে। এই যে খুকু। বিশ্বজিতের কাছে সহাস্যে পরিচয় করিয়ে দেয় নীলা। দেখুন কত বড় হয়ে গেছে, প্রণাম করো খুকু। গত রাত্রেই এরকম ঠিক করে রেখেছিল ওরা। চট করে পরিচয় প্রকাশ করা চলবে না খুকুর কাছে, কারণ ছেলে মানুষের বুদ্ধি। হয়তো এক্ষুনি কার কাছে গল্প করে বসবে, আর কোন পথ দিয়ে আসবে বিপদ। তার চাইতে বিদেশে চলে গিয়ে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে তবে বলবে। তাই এই আপনি সম্বোধনের ছল। বিশ্বজিৎ সস্নেহ গম্ভীর কণ্ঠে বলে, এখনো ওর নাম শুধু খুকু? না, তা কেন, পোশাকি নাম তো একটা আছে, মধুমিতা। ভাতের সময় যে নাম হয়েছিল। বলেই থেমে যায় নীলা। খুকু কিন্তু মায়ের নির্দেশে প্রণাম করে না, কেমন এক অনমনীয় ভাবে দাঁড়িয়ে থাকে। একান্তই তাদের মায়ে ঝিয়ের ঘরের মধ্যে নিতান্ত শুচিস্নিগ্ধ বিছানায় এই লোকটাকে বসে থাকতে দেখে তার মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। কে রে খুকু, প্রণাম কর। কি বোকা মেয়ে রে তুই। মেয়ের অভদ্রতার ত্রুটিটুকু সামলে নিতে চেষ্টা করে নীলা। গজখানেক দূর থেকে প্রণামের মতো একটা ভঙ্গি করে খুকু। মেয়ে দেখে বিশ্বজিৎ যেন হতাশ হয়ে যায়। কিন্তু কেন, ওর কি বাস্তব বুদ্ধি ছিল না? 2 বছরের মেয়েকে রেখে 11 বছর পরে ঘুরে এলে সে কি সেই মূর্তি নিয়ে ছুটে এসে কোলে ঝাঁপিয়ে পড়বে? সে কি জানবে তোমার চিত্ত কত তৃষিত হয়ে আছে সেই কচি কোমল পরশটির আশায়? নাকখাদা ভ্রুবিহীন তুলোর পুতুলের মতো সেই অদ্ভুত সুন্দর মেয়েটা পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে বুঝে পেলে যেন শোকাহত হয়ে গেছে বিশ্বজিৎ। কোন ক্লাসে পড়ো? খুকু নীরব। নীলা তাড়াতাড়ি বলে, কই বল, কোন ক্লাসে পড়িস? তথাপি নীরবতা অব্যাহত থাকে। লজ্জায় পড়ে গেছে। খুকুর মাথা ডিঙিয়ে বিশ্বজিতের চোখে চোখে একটা ইশারা করে বলে নীলা, কোন ছোটবেলায় দেখেছে আপনাকে, মনে তো নেই। কিন্তু মাথা ডিঙোতে পারলে কি বিপদ ডিঙোনো যায়? সামনের আশিটার দিকেই যে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল খুকু। পিছন থেকে একথা কেমন করে জানবে নীলা? আরশিতে দেখা মায়ের হাস্যোৎফল মুখখানা যে তাকে ক্রমশই কঠিন করে তুলছিল, তাই বা বুঝবে কেমন করে? মায়ের এমন মুখ কবে দেখেছে খুকু? তার বিষণ্ণ মূর্তিটাই প্রধান। অবশ্যই কারণে অকারণে হাসে নাকি আর? উচ্ছ্বসিত হাসিও হাসতে দেখেছে বইকি, কত সময় দেখেছে। কিন্তু না হেসেও এমন আলো ঠিকরে পড়া মুখে তাকাতে দেখেছে কবে? নীরবতাটা অস্বস্তিকর।
বিশ্বজিৎ আবার বলে, কই, বললে না তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9? রীতিমতো বড় মেয়ে। আর একবার আহত হয় বিশ্বজিৎ। ওর মনে হয় কোথায় যেন একটা বড় ক্ষতি হয়ে গেছে ওর। যেন যে ব্যাংকে ওর আজীবনের সঞ্চয় গচ্ছিত ছিল, হঠাৎ সেই ব্যাংকটা ফেল হওয়ার খবর পেয়েছে সে। কথা এগোয় না। আমি যাই বলে একসময় চলে যায় খুকু। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হয় নীলাকে। বিলাসী বলে, যা হোক, তবু নিরুদ্দেশী রাজা স্মরণ হয়েছে। ভাইরা মাকে নিতে পাঠিয়েছে। ইনিও কি তোমার আপন ভাই, মা? নীলা গম্ভীরভাবে বলে, আপন ভাই আমি কোথায় পাবো বিলাসী? আপন ভাই কি আমার আছে? তাকে তো ভগবান অনেক দিনই নিয়ে নিয়েছেন। কিছু মনে করনি মা, এমনি শুধুছিলাম। বিলাসী অপ্রস্তুত হয়ে বলে, কদিনের জন্য যাচ্ছ? দেখি 2-10 দিন হবে হয়তো। দেরি করোনি মা। বলে বিলাসী স্কুলের কাজে চলে যায়। বাড়ি বাড়ি ঘুরে মেয়ে নিয়ে আসা তার আসল কাজ। সকাল সন্ধ্যা নীলার কাজ করে। নীলা রান্না করে পরিপাটি করে, তবু হাতে পায়ে মনে যেন অভিসারিকার চাঞ্চল্য। প্রতীক্ষা করে খুকু কতক্ষণে স্কুলে যাবে। নিজে আজ আর যাবে না সে। চলে যেতে হবে এখান থেকে। কতদিনের বিরহ নিঃশ্বাস ক্ষুব্ধ ঘরখানা একদিনের জন্য মিলনের সৌরভে প্রাণ পাক। রাত্রে তো খুকু আছে, আছে অনেক সমস্যা। নিঃশব্দে ভাত খেয়ে নিঃশব্দেই বই খাতা গুছিয়ে বেরিয়ে গেল খুকু। নীলা আড়ে আড়ে ওর জলদগম্ভীর মুখখানা দেখছিল। বুঝেছে ব্যাপারটা খুকুর বিশেষ পছন্দ হয়নি। না হবারই কথা। আহা, এই দণ্ডে যদি সত্যি কথাটা বলা যেত, কি ভয়ানক খুশি হতো খুকু, কি ভয়ানকভাবে চমকে যেত। চমকে গিয়ে কিরকম উচ্ছ্বাসিত হয়ে উঠত। নাকি সহজে বহন করতে পারত না সেই প্রচণ্ড আনন্দের ভার? তাহলে হয়তো এই ভালো। মেয়ে চলে গেলে পরিপাটি করে স্বামীকে খাওয়ায় নীলা। বিশ্বজিতের অনেক অনুরোধেও একত্রে খেতে বসল না, বসল পরে। অনুরোধ রাখল, অশনে নয় বসনে। নরুনপাড় ধুতিখানা ছেড়ে পরল পুরনো দিনের একখানা ঢাকাই শাড়ি, চিকন কাজ করা ব্লাউজ। শেষ বিবাহবার্ষিকীর দিনে যে শাড়ি জামা উপহার দিয়েছিল বিশ্বজিৎ, শীতে সিঁদুর দিতে ভয় করে। খুকু আসার আগেই তো ছেড়ে ফেলতে হবে এই বাসর সজ্জা। অনেক দিনের অনভ্যস্ত হাতে কপালে আঁকল ছোট্ট একটি সিঁদুর টিপ। বাহিরের দরজায় ভালো করে খিল এঁটে এসেও স্বস্তি হয় না। ঘরের দরজা জানলা আঁটতে হয়। কে কোন দিক থেকে দেখে ফেলবে কে জানে, সাবধানের মান নেই। কোথা থেকে কেটে গেল অত বড় দুপুরটা, কখন বেলা গেল গড়িয়ে। গতকালকের সারারাত্রিব্যাপী অনিদ্রার শোধ নিতে বেলা 3টের সময় যে নিদ্রা এসে মায়া কাজল বুলিয়ে দেবে চোখে, তাই বা কে ভেবেছিল। প্রচণ্ড একটা দৌড় ঠেলার শব্দে ত্রন্দার জগৎ থেকে ছিটকে এসে পড়ল নীলা, আর ধর্মর করে ছুটে গেল দরজা খুলতে। কপালের সিঁদুরটা যে লেপে গেছে সারা কপালে, আর পরনে আছে ঢাকাই শাড়ি আর চিকন কাজ করা ব্লাউজ, এ কথা ভুলেই ছুটল। এত অসহিষ্ণু করাঘাত কার? খুকুর? এরকম তো কোনো দিনও। নীলা ভুলে যায় এরকম দিনই বা এসেছে কবে। নীলা নিজের সেলাই স্কুল ফেরত খুকুর স্কুলের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। খুকুর আগে হলে সে আসে সেলাই স্কুলের দরজায়। খিল খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে ঠেলে দরজাটা হাট করে দিয়ে খুকু অস্বাভাবিক চিৎকার করে ওঠে। কি হয়েছিল কি? পরক্ষণেই মায়ের দিকে তাকিয়ে পাথর।
শাড়ি পরার কথা প্রথমটা মনে পড়েনি নীলার। থতমত খেয়ে বলে, খুব বুঝি ডেকেছিস? হঠাৎ কিরকম ঘুমিয়ে। পরক্ষণে সেও পাথর হয়ে যায় মেয়ের দৃষ্টি অনুসরণ করে। এ কি সর্বনাশ ভুল করে বসল সে। হাতের বইগুলো রান্নাঘরের দাওয়ায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে উঠে গেল খুকুর ছাদে। একতলা এই বাড়িটুকু যা পরম সম্পদ, হাত দেড়েক লম্বা চিলেকোটাও আছে কিনা একটা। ছাদটা ন্যাড়া ছাদ বলে মেয়েকে বড় একটা উঠতে দেয় না নীলা। তাছাড়া এখন তো পড়ন্ত বেলার কড়া রোদ্দুর, কিন্তু নিষেধ করবার সাহস হয় না নীলার। খুকুর মনে কি শুধুই অপছন্দের বিরক্তি, নাকি সন্দেহ জেগেছে মনে? জগতের সবচেয়ে কুটিল সন্দেহ। না, দেরি করে দরকার নেই। আজ রাত্রেই সত্যি কথাটা ওকে বলে দিতে হবে। চিলেকোটা থেকে নামানো গেল না খুকুকে। ওর নাকি ভীষণ মাথা ধরেছে। নিচে এসে বিপন্ন মুখে বলে নীলা, খুকুটা তো মুশকিল বাঁধালো। বিশ্বজিৎ ক্ষুব্ধ হাস্যে বলে, তাই দেখছি। বেশ ছিলে তোমরা, আমি এসে মুশকিল বাঁধালাম। আহ, কি যে বলো। শোনো, আমি ভাবছি ওকে জানিয়ে দেওয়াই হোক, নইলে যাবার সময় গোলমাল বাঁধাতে পারে। বেশ, শুধু কি শুধু? না, হঠাৎ মনে হলো আকাশের স্বপ্ন মাটিতে আছড়ে ভেঙে পড়বে না তো? কেমন যেন আতঙ্ক হচ্ছে। ও কথা কেন? এখনো তুমি তেমনি কবি কবি আছো। উফ। কিন্তু সত্যি কথাটা কিভাবে জানিয়ে দেওয়া যাবে? খুকুর মুখে চোখে বোধ করি সর্বাঙ্গে রেখায় রেখায় সন্দেহ আর বিদ্রোহ যেন নীলার উপর ঝাঁপিয়ে পড়বার জন্য উদ্যত হয়ে আছে। রাত কেটে গেল খুকুর চিলেকোঠার ঘরে। অগত্যা নীলারও কাটল খোলা ছাদে মাদুর পেতে শুয়ে। আর রীতিমতো শঙ্কিত হলো নীলা। পরদিন যখন সে ঢাকায় শাড়িখানা পাট করে তুলে রাখতে এসে দেখল সেটাকে কে দাঁত দিয়ে ছিঁড়ে কেটে ফালি ফালি করে রেখেছে। পরিবেশ সৃষ্টি করবার অবকাশ আর নেই। অবকাশ নেই রয়ে শুয়ে বলবার। বিশ্বজিৎ বলেছে এখানে থাকবার সাহস ওর আর নেই। আজ রাত্রেই রওনা দিতে হবে। অতএব আচমকাই বলতে হবে, খুকু, আজ আর স্কুলে যাসনি। কি হয়েছে? ভুরু কুচকে তাকালো খুকু। বলছি, আজ আর স্কুলে যাসনি। অনেক কথা আছে, আছে অনেক কাজ। আমার সঙ্গে কারো কোনো কথা নেই, কোনো কাজও নেই। কৈশোর ছাড়িয়ে খুকু কি যৌবনে পৌঁছল সহসা? আছে কথা, আছে কাজ। নীলা ধমকের ভান করে। আজ রাত্রের গাড়িতে আমাদের এখান থেকে চলে যেতে হবে। খুকু সহসা মুখ ফিরিয়ে ঠিকরে ওঠে। দুই চোখে জ্বলে ওঠে সন্দেহ, ব্যঙ্গ আর ঘৃণার আগুন। তোমার যেতে ইচ্ছে হয় তুমি যাও গে, আমি কি করতে যাব? কি কি বললি? বল, কি বললি? উদ্ধত স্বরে খুকু বলে, আমি যাব না। রাগ করছিস কেন খুকু? কান পেতে শোন না আমার কথাটা। কাছে আয়। এখান থেকেই বেশ শুনতে পাচ্ছি। বলো না কি বলবে। যাকে দেখে অত রাগ করছিস, যার সঙ্গে যেতে চাইছিস না, সে কে জানিস? জানি না, জানতে চাই না বলে খুকু জুতোয় পা গলায়। শোন খুকু, চলে যাসনি। ও আমাদের সবচেয়ে আপনার লোক। ও তোর কখনো না। ক্রুদ্ধ সর্পিনীর মতো ফুঁসে ওঠে 13 বছরের খুকু। কখনো না, ও আমাদের কেউ না। তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে। বিলাসীর মতো বোকা নই আমি। বই খাতাগুলো উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় খুকু। আর স্তম্ভিত হয়ে চেয়ে থাকে নীলা খোলা দরজার দিকে। উত্তপ্ত নিঃশ্বাসে
কান মাথা আগুন হয়ে আসে, সমস্ত শরীর থরথর করতে থাকে। বিশ্বজিৎ এত কথার কিছুই জানে না। গা ঢাকা দেবার পক্ষে সুবিধাজনক ভেবে চিলেকোঠায় আশ্রয় নিয়েছে সে সকালবেলাটা। শহরের পুলিশের নিষ্ক্রিয়তার অপবাদ সর্বজনবিদিত। মফস্বলের পুলিশ চৌকিদাররা তো দারুব্রহ্ম, তবু দারুব্রহ্মের টনক নড়ে। বালিকা একটা মেয়ে যদি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসে, আর সে মেয়েটা যদি ওদের চেনা জানা হয়, স্কুলে যাবার পথে থানা, যেতে আসতে দুবেলা ওর কোল মারিয়ে হাঁটতে হয় কুকুকে। ছেলেবেলায় কত আদর করেছে ওই বুড়ো চৌকিদারটা। হ্যাঁ, সেই মেয়ে যদি উদ্ভ্রান্তের মতো ছুটে এসে বলে, আমাদের বাড়িতে একটা বদমাস লোক ঢুকে পড়েছে, আমার মা একা আছেন, শিগগিরই চলো তোমরা, তখন একটু নড়াচড়া করতে হয় বইকি। আর সত্যি যুদ্ধতাঙ্কা সব কিছু মিটে যাবার পর বড় বেশি মিয়ে গেছে তাদের কাজকর্ম, তবু একটা খোরাক জুটল। একা একজন মহিলার বাড়িতে বদমাস লোক ঢুকে পড়ার ফসলা করবার মতো পছন্দসই খোরাক। খোকু আর উদ্ভ্রান্ত নেই, আত্মস্থ হয়ে দৃঢ় পদক্ষেপে ওদের সঙ্গে সঙ্গে চলে। হ্যাঁ, মাকে রক্ষা করতে হবে তাকে, এ দায়িত্ব খোকুরই। কিছুতেই মাকে উচ্ছন্নে যেতে দেবে না সে। কে কে? চমকে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নীলা। উঠোনে গোটা ৩-৪ লাঠিধারী পাহারাওয়ালা আর রক্তমুখী খুকু। কোথায় ডাকু বদমাস কোথা? খুকু নিঃশব্দে চিলেকোঠার দিকে আঙুল বাড়িয়ে দেখায়, শানিত ছুরির নির্মম দৃষ্টি নিয়ে। মফস্বলের নিজস্ব সংবাদদাতা সংবাদটা পাঠায় ধীরে সুস্থে। সে খবর শহরের খবরের কাগজে ছাপা হয় আরও ধীরে সুস্থে। অমুক জেলার নানা সংবাদের মধ্যে ছাপা হয় এক চাঞ্চল্যকর সংবাদ। দিবা দ্বিপ্রহরে জৈনিকা শিক্ষয়িত্রীর উপর দুর্বৃত্তের আক্রমণ। বালিকা কন্যার প্রত্যুত্তপূর্ণ মতিতে জননীর সম্ভ্রম রক্ষা। অতঃপর পুলিশের কৃতিত্বের একটি জোরালো কাহিনী বর্ণান্তে জানানো হয়, জানা যায় উক্ত দুর্বৃত্ত একজন পলাতক খুনি আসামি। পুলিশ বহুদিন হইতে তাহার সন্ধান করিতেছিল। এর থেকে বেশি কথা সংবাদপত্র বলে না। এর পরের কথা বলার দায়িত্ব নীলার কাহিনীকারের। কিন্তু বলবার আর আছেই বা কি? এখন তো নীলা নিত্য নিয়মে সাদা লংক্লথের উপর নরুনপার ধুতি জড়িয়ে সেলাই স্কুলে যাতায়াত করে। এখন নিত্য নিয়মে তাড়াতাড়ি করে খোকুর স্কুলের ভাত রাঁধে। গোটা কয়েকদিন ওকে নিয়ে পাড়ায় যে হাসাহাসি, উত্তেজনা আর সমালোচনা হয়েছিল, সেও ঠান্ডা মেরে গেছে। সত্যি কথাটা আজ পর্যন্ত আর খোকুকে বলা হয়ে ওঠেনি নীলার। কিন্তু বলে লাভই বা কি? বিশ্বাস করাতে না পারলে বানিয়ে মিথ্যা কথা বলার অপরাধে মায়ের উপর ঘৃণা আরও বাড়বে খোকুর। বিশ্বাস করাতে পারলে বাপের উপর জন্মাবে ঘৃণা। তাহলেও ও বেচারাই বা আশ্রয় কোথা? চির আশ্রয়টা তো ধসেই গেছে। মায়ের আর খোকুর মাঝখানে সৃষ্টি হয়েছে এক পাথরের প্রাচীর। হয়তো এমনি করেই জগতের অনেক সত্য কথা মিথ্যের জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে থাকে। এমনি দ্বিধার জন্যই অনেক সত্য কথা অনুক্ত থেকে যায়। মানুষের হাতে প্রতিকার নেই, তাই তারা শুধু আরেকটু রোগা হয়ে যায়, আরেকটু কোলকুচো হয়ে পড়ে। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প মফস্বল বার্তা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।